এই যে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হলো বর্ধমান থেকে, বর্ধমানের রেনেসা আবাসন থেকে, রেনেসা আবাসনে মানে একটা বিলাসবহুল আবাসন, সেখান থেকে এই বর্ধমান, যে বর্ধমানে এখান থেকে 4 কিলোমিটার দূরে গেলেই খাগড়াগড়। কি পরিস্থিতি, একজনকে এখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ কি না, সে মুখ্যমন্ত্রীর গতিবিধি, মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেই লোকেশন সে শেয়ার করছে কাশ্মীরে। এই সব কিছু নিয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত এনএসজি এখন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। সন্ত্রাসবাদ জিহাদ কিন্তু নির্মূল হয়নি। 15 বছরে তৃণমূলের তত্ত্বাবধানে যেরকম ভাবে চাষবাস হয়েছে জিহাদিদের ওভার দ্য গ্রাউন্ড সাপোর্টার, এইটা কি ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স, এদের যদি নির্মূল করতে না পারি এরকম ঘটনা ঘটতেই থাকবে। ভারতীয় সেনা এবং ইন্টেলিজেন্স যেরকম ভাবে যৌথভাবে কাশ্মীর ভ্যালি থেকে এই ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স OGW দের নির্মূল করেছে, কারণ এরাই সাপোর্ট যোগায়। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে মন্ডল ভাড়া কি করে নিয়ে নিল? সেখানে পুলিশ ভেরিফিকেশন হয়েছে, সেখানকার লোকেরা জানে সম্পর্কে সমস্ত তথ্য, আর যদি তাই থাকে সে তথ্যগুলো সরবরাহ করেছে কারা। এরকম ভাবে যদি রুটটা ধরা যায় তো ধরা পড়বে যে মন্ডল একটি ব্যক্তি, তার পেছনে অন্তত 10 জন লোক রয়েছে যারা ওকে শেল্টার দিতে সাহায্য করেছে, সেই লোকগুলোকে ধরতে হবে। হামিম মণ্ডল, শরদিন্দু, এই হামিম মণ্ডল সম্পর্কে আমরা আর কি জানতে পারছি? এই হামিম মণ্ডল বয়স কত, কি করতো কিছু জানা যাচ্ছে? সঙ্গে যারা ছিল তারা কোথায়? শরদিন্দু কি আমার কথা শুনতে পাচ্ছে? শরদিন্দু শোনা যাচ্ছে? শরদিন্দু, এই হামিম মণ্ডল সম্পর্কে আমরা আর কি জানতে পারছি? বয়স কত, বাড়ি কোথায়, এখানে সে কি করতো, তার সঙ্গে যারা ছিল তাদের সম্পর্কে কিছু জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে রেনেসা রোহিণী 9 যে তার সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাট নাম্বার 2B, সেখানেই থাকতো এই সাজ্জাদ ভাট গোষ্ঠীর হামিম মণ্ডল সহ 5 জন। এখন তারা কতদিন ধরে এখানে ছিল সেটা জানার চেষ্টা চালাচ্ছে STF, এবং তারা এখানে বসেই মুখ্যমন্ত্রীর গতিবিধি তারা নজর রাখতো এবং সেসব তথ্য সংগ্রহ করত এবং সেইগুলো কাশ্মীরে পাঠাতো। এখন তাদের কি উদ্দেশ্য ছিল? মুখ্যমন্ত্রীর উপর হামলার উদ্দেশ্য ছিল কিনা, নাশকতার উদ্দেশ্য ছিল কিনা, সেটাই দেখা হচ্ছে। তারা কি একটা সময় খুঁজছিল যে সময়ে তাদের কাছে নির্দেশ আসবে। এবং সঙ্গে থাকো দেবাশিস ধর, অবসরপ্রাপ্ত IPS এবং এই মুহূর্তে বিধায়ক দেবাশিস বাবু আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, একজনকে বেঙ্গল STF গ্রেপ্তার করেছে, আটক করেছে, এই হচ্ছে হামিম মণ্ডল। এই হামিম মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ বা তার কাছ থেকে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী কোথায় কোথায় যেতেন সেই সব লোকেশন শেয়ার করতো সে কাশ্মীরে। কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠী যে রয়েছে, জঙ্গি গোষ্ঠী, সেই গোষ্ঠীকে শেয়ার করতো সবকিছু। কিভাবে দেখছেন আপনি, কতটা ভয়ঙ্কর এইখানে বসে একজন এই কাজ করে যাচ্ছে দিনের পর দিন? দেখুন, এই যে পুরো নেটওয়ার্কিং, এটা আজ থেকে চলছে না, বহুদিন আগে থেকে চলছে। আর এই জঙ্গি গোষ্ঠীকে কে ঢোকাচ্ছে? এতদিন ধরে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকার ছিল, তারা এদেরকে দীর্ঘদিন ধরে এন্ট্রি দিয়েছে, অবাধে অ্যালাউ করেছে, বর্ডার ফেন্সিং করতে দেয়নি, কোনোভাবে আমাদের বর্ডারকে প্রোটেক্ট করতে দেয়নি, এবং জাল পাসপোর্ট সহ অন্যান্য যে পরিচয়পত্র বানাতে সাহায্য করেছে। এক্ষেত্রে পুলিশের একটা অংশ কাজ করেছে বা প্রশাসনের একটা অংশ কাজ করেছে। আর বিভিন্ন জনপ্রতিনিধি মনের আনন্দে তারা ওই সার্টিফিকেট গুলো দিয়ে গেছে, কোনো কিছু ভেরিফাই করেনি, শুধু ভোট ব্যাংক সামনে ছিল। ভোট ব্যাংক, এর পিছনে অনেক বড় উদ্দেশ্য ছিল। পুরোটাই ডিপ স্টেটের যে থিওরি, তারা যে ভারতবর্ষে যেভাবে আতঙ্কবাদ বা ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার জন্য দীর্ঘদিন ধরে এটা চালিয়ে গেছে, এটাকে কিন্তু প্রমোট করেছে। এটা খুব সাধারণ ঘটনা নয়।
মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, মাননীয় প্রধানমন্ত্রী বলুন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে বড় বড় টার্গেটরা রয়েছে এবং লোকাল এরিয়াতে এরা কিন্তু মাকড়সার জালের মতো বিস্তার করেছে, কারাইদের আশ্রয় দিয়েছে এবং কারাইদের এই জাল নথিপত্র বানাতে বা সরকারি নথিপত্র বানাতে সাহায্য করেছে, জাল ছাড়া সরকারি নথিপত্র বানাতেও সাহায্য করেছে এবং এই নেটওয়ার্কিংটাকে বাড়িয়েছে ওরা ওখানে বসে বসে। তার জন্য প্রত্যেকটি মানুষের খুঁজে বার করা উচিত এবং সব থেকে বড় কথা এই তদন্তটা করে কোন কোন পুলিশ অফিসার, কোন কোন ইন্টেলিজেন্স অফিসার এবং কারা কারা এর সাথে জড়িত ছিল তাদের নির্দেশে করেছে এবং সর্বোপরি দায়িত্ব কিন্তু মমতা ব্যানার্জির ওপরে যাবে। আমি আবার বলছি, উনি যেভাবে সরকার চালিয়েছেন, দেশ বিরোধী কাজ করে গেছেন, এর জন্য ওনার অত্যন্ত কঠিন সাজা হওয়া দরকার। এটা যদি দৃষ্টান্ত না প্রতিষ্ঠা করা হয়, আমাদের আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা তিনি মানে আমাদের বিভিন্ন তারপরে হরিয়ানার মুখ্যমন্ত্রী সাজাপ্রাপ্ত হয়েছিলেন, আমাদের লালু প্রসাদ যাদব সাজাপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আইন কিন্তু কাউকে ছেড়ে দেয়নি। উনি যেটা করেছেন তারা তো অন্যান্য স্ক্যাম করেছিলেন, উনি যেটা করেছেন স্ক্যামের থেকে অনেক বড় জিনিস করেছেন, দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন। এর কোনো ক্ষমা হয় না, ক্ষমা অযোগ্য অপরাধ। এবং সব থেকে বড় কথা, এখনো এসটিএফ কে অনেক বড় কাজ করতে হবে, অনেক বড় নেটওয়ার্কিং এর পুরো এই সিস্টেমটাকে বার করতে হবে। যদি না বার করতে পারে তাহলে কিন্তু যে কারো ওপরে অ্যাটাক করতে পারে, কেউ আমরা সিকিউর নয়। এবং আরো কি কি প্ল্যান করে রেখেছে, যখন কাশ্মীরে এখান থেকে ডেটা শেয়ার হচ্ছে, শুধু আপনি ভাববেন না কাশ্মীরে না, বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কাছে ডেটা শেয়ার হচ্ছে। এবং ধন্যবাদ দেবাশিস বাবু। আমার সঙ্গে সোমরাজ আছে সরাসরি। সোমরাজ, আমাদের কাছে আরো কিছু আপডেট আছে। সোমরাজ, দেখো, তোমাকে যেটা জানিয়ে, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, এই যে হামিম মন্ডল যাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, তিনি কিন্তু সাজ্জাদ ভাট গোষ্ঠীর হয়ে সরাসরি কাজ করতেন না, তিনি একজন লিঙ্কম্যান হিসেবে কাজ করছিলেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মূলত তাকে মাসিক টাকা দেওয়া হতো, অর্থাৎ সে বিভিন্ন তথ্য দিতেন সাজ্জাদ ভাট গোষ্ঠীকে, তার বিনিময়ে তাকে টাকা দেওয়া হতো। অর্থাৎ তিনি একটা যোগসূত্রের কাজ করতেন, কিন্তু তিনি স্লিপার সেল ছিলেন না। বেঙ্গল এসটিএফ তেমনটাই সূত্র তদন্তে জানতে পেরেছে এখনো পর্যন্ত, তাকে জেরা করে। শুধু তাই নয়, তার যারা সহযোগী ছিলেন সেই সহযোগীদের ইতিমধ্যেই খোঁজ করছে বেঙ্গল এসটিএফ এবং তাকে দফায় দফায় জেরা করছে। যেটা তোমাকে বলেছিলাম যে বেঙ্গল এসটিএফ তার তিনি যে বিভিন্ন সময় তথ্য সাজ্জাদ ভাট গোষ্ঠীকে পাঠিয়েছে, তার মধ্যে তারা দেখতে পেয়েছে যে মুখ্যমন্ত্রীর লোকেশন সংক্রান্ত তথ্যও পাঠিয়েছে। যদিও সেটা কতটা সত্যতা আছে সেটা যাচাই করা হচ্ছে। এবং বেঙ্গল এসটিএফ এটাও জানতে পেরেছে যে এই হামিম মন্ডল তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, এ রাজ্যের বাসিন্দা, যদিও তিনি হাওড়ার বাসিন্দা, হাওড়াতেও তার বাড়ি রয়েছে, তেমনটাও জানতে পেরেছে এখনো পর্যন্ত বেঙ্গল এসটিএফ তদন্ত করে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তাকে জেরা করতে পারে, সেটাও সূত্র মারফত জানা যাচ্ছে এবং তাকে খুব শীঘ্রই কলকাতায় আনা হচ্ছে। বর্ধমান থেকে তাকে খুব শীঘ্রই কলকাতায় আনা হচ্ছে এবং কলকাতাও একটি সংরক্ষিত জায়গায় রেখে তাকে জেরা করবে এবং সেখানেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তাকে জেরা করতে পারে। এবং তোমাকে জানিয়ে রাখি, যেহেতু মুখ্যমন্ত্রী নিরাপত্তা সংক্রান্ত প্রসঙ্গ উঠে এসেছে, তাই রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা খুব শীঘ্রই বেঙ্গল এসটিএফ এবং মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব যারা পর্যালোচনা করেন, ডাইরেক্টর অফ সিকিউরিটি এবং সিআইএসএফ, এই তিন কর্তৃপক্ষের সঙ্গেই খুব শীঘ্রই রাজ্য পুলিশের ডিজিপি একটি পর্যালোচনা বৈঠক করে নেবেন। মূলত একে জেরা করে, এই হামিম মন্ডলকে জেরা করে এখনো পর্যন্ত কি কি তথ্য বেঙ্গল এসটিএফ পেয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর লোকেশন সংক্রান্ত কি তথ্য তারা পাচ্ছেন এবং সেখানে এসটিএফ জেরা করে সেই সম্পর্কে আরো কিছু তথ্য পেল নাকি তা নিয়ে পর্যালোচনা বৈঠক কিছুক্ষণের মধ্যেই সেরে নেবেন রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ওকে, সোমরাজ যেমন জানালো যে হামিম মন্ডল আমাদের রাজ্যেরই হাওড়ার বাসিন্দা, তাকে ধরা হলো রেনেসা আবাসন থেকে। বর্ধমানের এই রেনেসা আবাসন বিলাসবহুল আবাসন, যে আবাসনে সুবিধা হলো যেহেতু এখানে অনেকেই বাইরে থাকেন, ভাড়া দেন এবং প্রায় পরপর সব ফ্ল্যাটই যে ভর্তি এমন নয়, কিছু কিছু ফ্ল্যাট গ্যাপ থেকে যায়, এক ফ্ল্যাটের সঙ্গে আর এক ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে কে রয়েছেন জানা সম্ভব হয় না সব সময়। এক্ষেত্রে অ্যাডভান্টেজ থেকে যায় এই ধরনের নাশকতার কাজে যারা জড়িয়ে রয়েছে তারা যদি এখানে থাকে। এবং এই রেনেসা আবাসন ভৌগোলিকভাবে এমন একটা জায়গায়
যেখান থেকে দ্রুত হাইওয়ে ধরে সরে পড়া যায়, পালিয়ে যাওয়া যায়। খাগড়াগড় থেকে 4 কিলোমিটার দূরে এই রেনেসা আবাসন থেকে বেঙ্গল এসটিএফ এমন একজনকে ধরেছে যার নাম হামিম মণ্ডল, যার বিরুদ্ধে অভিযোগ যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লোকেশন পাঠাতো কাশ্মীরে, সেখানে এই লোকেশন পাঠাতো, তাও নিয়মিতভাবে নয়, মাসিক টাকার বিনিময়ে পাঠাতো। সঙ্গে আর কারা ছিল, আর কি কি অপারেশন চালাতো এখান থেকে তারা, হেডলাইন্সের পর সঙ্গে থাকুন।